আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় গতি। আজকে আমাদের গতি অধ্যায়ের এমসিকিউ সলভিং ক্লাস পার্ট 3। আজকের ক্লাসে আমরা গতি চ্যাপ্টারের কিছু বোর্ড এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বছরগুলোতে এসেছে এরকম। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, পড়ন্ত বস্তুর জন্য নিচের কোনটি সঠিক? পড়ন্ত বস্তুর জন্য আমরা জানি পড়ন্ত বস্তুর আহ, দ্বিতীয় সূত্রটি হচ্ছে v is proportional to t, অর্থাৎ স্থির অবস্থান থেকে মুক্তভাবে কোনো পড়ন্ত কোনো বস্তুর বেগ এর সময়ের সাথে বৃদ্ধি পায়। আনসার হচ্ছে খ। নিচের কোন সত্যটি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? স্থির অবস্থান থেকে পড়া, বেগ সময়ের সমানুপাতিক, বায়ু অপরিহার্য, দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্থির অবস্থান থেকে পড়া। অর্থাৎ গ্যালিলিও যে পড়ন্ত বস্তুর জন্য ৩টি সূত্র দিয়েছিলেন, এই সূত্রগুলো শুধুমাত্র স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর জন্য প্রযোজ্য পড়ানো হয়েছিল। এরপরে দেখো পরেরটা, নিচের কোনটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে? মুক্তভাবে পড়ন্ত বস্তু, দেখো প্রতিটি লেখচিত্র হচ্ছে বেগ ভার্সেস সময় লেখচিত্র। আর মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বেগ হচ্ছে সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। তো সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে এরকম একটি লেখচিত্র হচ্ছে এইটা, ঘ নাম্বারটা। অর্থাৎ আহ দেখো, স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ ভার্সেস সময় লেখচিত্রটা আমরা পড়িয়েছিলাম যে উম, এটি হচ্ছে একটি মূল বিন্দুগামী সরলরেখা। দেখো এখানে বেগ সময় মূল বিন্দুগামী সরলরেখা, আনসার হচ্ছে। এরপর দেখো পরেরটা, বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করলো, তাহলে 72 মিটার পথ অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? দেখো, বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু 5 সেকেন্ডে T1 50 মিটার পথ অতিক্রম করে, অর্থাৎ H1 অতিক্রম করলে 72 মিটার, H2 পথ অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? T2 is equal to what? আমরা জানি স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও তৃতীয় সূত্রটি হচ্ছে H1 divided by H2 is equal to T1 স্কয়ার divided by T2 স্কয়ার, তাই না? তো এখানে আমাদের T2 বের করতে বলছে। H1 দেয়া আছে 50, H2 দেয়া আছে হচ্ছে 72, T1 দেয়া আছে 5 সেকেন্ড, T1 স্কয়ার আর T2 স্কয়ার। আমাদের এই T2 এর মানটা বের করতে হবে। T2 is equal to আমরা লিখতে পারি, T2 স্কয়ার is equal to আমরা লিখতে পারি 5 স্কয়ার into 72 divided by 50। তাহলে এখানে দেখো, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে এখানে আসে 36। এই 36 কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা 2 পাবো। তো T2 is equal to হচ্ছে 6। তো আনসার হচ্ছে ক। এরপর দেখো পরেরটা, মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করলে ষষ্ঠ সেকেন্ডে বস্তুটি আর কত দূরে যাবে? তাহলে ষষ্ঠ সেকেন্ড, তাই না? তো এটা হচ্ছে একটি তম সেকেন্ড, আর তম সেকেন্ডের ম্যাথ করার একটি প্রসেস আমরা দেখেছিলাম। তাহলে দেখো, আমারটা দেয়া আছে হচ্ছে 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করতে আমরা যদি একটা সূত্র লিখি সমতরণের জন্য, আমরা জানি যে s is equal to ut plus half a t square, তাই না? এখানে s এর মান দেয়া আছে 25 মিটার, যেহেতু মুক্তভাবে স্থির অবস্থান থেকে পড়েছে এই পুরোটাই হয়ে যাচ্ছে 0। তাহলে এখানে থাকে হাফ এ, কি হচ্ছে 5 সেকেন্ড, তো টি স্কয়ার। তো এইখান থেকে আমরা যদি ত্বরণের মানটা বের করি, ত্বরণ এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদের বলা আছে ষষ্ঠ সেকেন্ডে বস্তুটি কত দূরত্বে যাবে, কত
দূরত্ব যাবে। তো ষষ্ঠ সেকেন্ডে তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা জানি যে তম সেকেন্ডের মেথগুলোর ক্ষেত্রে ষষ্ঠ সেকেন্ড বললে আমার প্রথমে ৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তাই না? তো ৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? তো এইটা তো 0 হয়ে যাচ্ছে। তো এখানে থাকবে হাফ, এর মান আমরা বের করলাম 2 আর টি হচ্ছে ৬ সেকেন্ড, তাই না? তো এখানে ৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আসবে 36 মিটার। ওকে? এরপরে আমরা বের করব ৬ মাইনাস ১ অর্থাৎ পঞ্চম সেকেন্ডে সরি ৬ মাইনাস ১ অর্থাৎ ৫ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। ঠিক আছে? ৫ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে? তো এই ইউটি এই পুরোটা তো 0 হয়ে যাচ্ছে। তো এখানে থাকবে হাফ, এ হচ্ছে ২ আর টি হচ্ছে, যেহেতু আমরা ৫ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করছি, এখানে হবে টি হচ্ছে ৫। তো এখানে আসবে ২৫। তো এখন ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে হলে ৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে ৫ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাদ দিলে আমরা ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো। তো আমরা যদি এখানে লিখি, দেখো এখানে যদি আমরা লিখি যে 6, আমরা এটা লিখলাম 6th, ঠিক আছে? 6th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস ৫ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো ৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়েছিলাম 36 মিটার আর ৫ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 25 মিটার। তো ৩৬ মাইনাস 25 হচ্ছে 11 মিটার। অর্থাৎ ও ষষ্ঠ সেকেন্ডে ১১ মিটার দূরত্ব অতিক্রম করবে। এরপরে দেখো পরেরটা। একটি বস্তুকে খাড়া উপরের দিকে কত বেগে নিক্ষেপ করে তা ১০ সেকেন্ড পর ভূমিতে পতিত হবে? তো একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা ১০ খাড়া উপরের দিকে কত বেগে নিক্ষেপ করলে তা ১০ সেকেন্ড পর ভূমিতে পতিত হবে। তাহলে এটা ১০ সেকেন্ড পর ভূমিতে পতিত হইছে, তাই না? নিক্ষেপ করার ১০ সেকেন্ড পর ও ভূমিতে পতিত হয়েছে, তাই না? এই ১০ সেকেন্ডটা হচ্ছে ওর বিচরণকাল, তাই না? বিচরণকালকে আমরা জানি, বিচরণকালের একটি সূত্র হচ্ছে ক্যাপিটাল Q ইজ ইকুয়াল টু ইউ বাই জি। ওকে? তো এখান থেকে আমাদের বলা হয়েছে কত বেগে নিক্ষেপ করলে, অর্থাৎ আদিবেগ বের করতে বলা হয়েছে, তাই না? আদিবেগ ইজ ইকুয়াল টু হোয়াট? তো ইউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ক্যাপিটাল টিজি ডিভাইডেড বাই 2। এখানে টি হচ্ছে বিচরণকাল যা হচ্ছে ১০ সেকেন্ড এবং জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ যার মান হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? তো এখানে আসবে হচ্ছে ১০ ইনটু 9.8 ডিভাইডেড বাই 2 হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। আনসার হচ্ছে গ, 49 মিটার পার সেকেন্ড। এরপর দেখো মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা বলি অভিকর্ষ ত্বরণ। পরেরটা দেখো, কোনো বস্তুকে খাড়া উপরের দিকে ৪৯ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে বস্তুটি কত সময় শূন্যে থাকে? এখানে দেয়া আছে ৪৯ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, অর্থাৎ আদিবেগ দেয়া আছে এবং বস্তুটি কত সময় শূন্যে থাকে। বস্তুটি শূন্যে ভাসমান কাল বা শূন্যে ভাসমান সময়কে আমরা বলি বিচরণকাল, যেটা ক্যাপিটাল টি দিয়ে আমরা প্রকাশ করি। ক্যাপিটাল টি এর সূত্র আমরা প্রতিপাদন করেছিলাম যে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু আমরা জানি যে 2u বাই জি। তো এখানে 2 ইনটু ইউ দেয়া আছে হচ্ছে ৪৯ মিটার পার সেকেন্ড। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ যার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমাদের আসবে ১০ সেকেন্ড। ঠিক আছে? আনসার হচ্ছে ক। এরপরে দেখো পরেরটা। ৫০ মিটার উচ্চতা থেকে বস্তুকে নিচে ফেলে দেওয়া হলে কত মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে? স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তু কত বেগে ভূমিতে আঘাত করবে তার একটি সূত্র আমরা বিগত ক্লাসে প্রতিপাদন করেছিলাম যে v is equal to root over 2gh। ওকে? তো 2 ইনটু জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ যার মান হচ্ছে 9.8 ইনটু h হচ্ছে কত উচ্চতা থেকে তুমি বস্তুটাকে ফেলছো। তো এখানে দেয়া আছে ৫০ মিটার উচ্চতা থেকে বস্তুটাকে নিচে ফালানো হচ্ছে। তো ৫০। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই, আনসার হচ্ছে 31.30 মিটার। এখানে আনসার হচ্ছে খ। পরে দেখো পরেরটা।
144 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বলকে তারা উপরের দিকে ছোড়া হলে বলটি কত উপরে উঠবে? এখানে কত উপরে উঠবে অর্থাৎ এখানে সর্বোচ্চ উচ্চতাটা বের করতে বলা আছে। সর্বোচ্চ উচ্চতা কোনো বস্তুর সর্বোচ্চ উচ্চতায় ওঠার মানে কোনো বস্তু সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠতে পারে তার একটি সূত্র হচ্ছে আমরা প্রতিপাদন করেছিলাম পড়ন্ত বস্তুর সূত্র ওই ক্লাসটিতে আমরা প্রতিপাদন করেছিলাম যে ক্যাপিটাল এইচ সর্বোচ্চ উচ্চতাকে আমরা ক্যাপিটাল এইচ ধরে নেই ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু রুট ওভার সরি ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। তো এখানে ইউ দেয়া আছে হচ্ছে 144 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি মিটার পার সেকেন্ডে নিব, ঠিক আছে? তো এখানে আমরা লিখতে পারি আদিবেগ 144 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হলে আমাদের এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে এবং 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আসবে 40 মিটার পার সেকেন্ড। এখানে যদি এবার আমরা মানটা বসাই 40 স্কয়ার 2 ইন্টু 9.8, তাহলে যেটা আসবে ওটাই হচ্ছে বস্তুটির সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে তার মানটা। 81.63 মিটার। এই যে আনসার হচ্ছে গ। অর্থাৎ তুমি যদি 144 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বলকে খাড়া উপরের দিকে ছোড়ো তাহলে বলটি সর্বোচ্চ 81.63 মিটার উচ্চতায় উঠবে। এরপর দেখো পরেরটা, একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 54 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় নিক্ষেপ করা হলো বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় আহরণ করতে কত সময় লাগবে? তো বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কালটা আমরা প্রতিপাদন করেছিলাম, যেটা কোনো বস্তুর উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে ওর সময় লাগে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। এই সূত্রটাও আমরা পড়ন্ত বস্তুর সূত্র এই ক্লাসটিতে পড়িয়েছি। তো ইউ দেয়া আছে হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে আমাদের 54 কে 1000 দিয়ে গুণ করতে হবে এবং 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আসবে 15 মিটার পার সেকেন্ড। তো এখানে যদি আমরা বসাই 15 আর এখানে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ যার মান হচ্ছে 9.8, তো আনসার হবে 1.53 সেকেন্ড। অর্থাৎ বস্তুটির সর্বোচ্চ উচ্চতা 1.53 সেকেন্ড লাগবে। এরপর দেখো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময় লেখচিত্রটি কি? খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময় লেখচিত্রটি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। অর্থাৎ এটি খাড়া উপরের দিকে যদি কোনো বস্তু নিক্ষেপ করা হয় তাহলে এর ত্বরণ 9.8 হয় 9.8, কিন্তু যেহেতু এটি আমরা অভিকর্ষের বিরুদ্ধে অর্থাৎ অভিকর্ষ ত্বরণ যেদিকে কাজ করে তার বিপরীত দিকে নিক্ষেপ করছি, তো আমরা এটাকে ধরে নেই -9.8। অর্থাৎ আমরা ধরে নেই যে a ইজ ইকুয়াল টু মাইনাস জি, কিন্তু আমরা যদি এই জি এর চিহ্নটাকে অগ্রাহ্য করি তাহলে আমাদের লেখচিত্রটা আসে হচ্ছে এক্স অক্ষের সমান্তরালে, ঠিক আছে? কিন্তু যদি আমরা চিহ্নটাকে অগ্রাহ্য না করতাম তাহলে আমাদের লেখচিত্রটি হতো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। দেখো যেহেতু এখানে আমাদের আনসার হচ্ছে এটা এক্স অক্ষের সমান্তরাল। দেখো আর যদি এখান থেকে দেখো তাহলে এটা হবে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে? যদি এই অপশনগুলো দেখো অর্থাৎ গ্রাফ এঁকে দেওয়া অপশনগুলো দেখো তাহলে আনসারটা হবে খ। আর যদি তোমার এরকম ভাবে থাকে তাহলে দেখো এক্স অক্ষের সমান্তরাল, আনসার হচ্ছে খ। এরপরে দেখো পরের, নিচের কোনটি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ ভার্সেস সময় লেখচিত্র? খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ হ্রাস পেতে থাকে, হ্রাস পেতে পেতে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ওর বেগটা শূন্য। দেখো এই গ নাম্বার লেখচিত্রটা দেখো, একটি
তুমি উপরের দিকে যখন কোনো বস্তুকে নিক্ষেপ করো তখন অবশ্যই একটি আদিবেগে নিক্ষেপ করো এবং একটা সময় পর ওর বেগ হ্রাস পেতে পেতে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ওর বেগ হয়ে যায় কি 0। দেখো এই যে এই লেখচিত্রটা কিন্তু ওরকম একটি লেখচিত্রকে বা ওরকম একটি অবস্থাকে কি নির্দেশ করছে। দেখো বেগটা হ্রাস পেতে পেতে 0 হলো। তার মানে আনসার হচ্ছে গ। এবং দেখো এইটা হচ্ছে এই যে অধোমুখী সরল রেখা, ঠিক আছে। এরপর দেখো আম এরপর দেখো পরেরটা। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন সূত্রটি ব্যবহার করা হয়? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই যে ক নাম্বার সূত্রটি ব্যবহার করতে পারি। v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, ঠিক আছে। চলন্ত একটি বাসের ভিতরের যাত্রী বাসের সাপেক্ষে স্থির। হ্যাঁ, বাসের সাপেক্ষে স্থির। কারণ চলন্ত একটি বাসের ভিতরে বসে থাকা যাত্রী বাসের সাথে একই গতি বা একই বেগে বেগ প্রাপ্ত হয়। ল্যাম্প পোস্টের সাপেক্ষে স্থির না। চলন্ত গাড়ির বাইরে একটি ল্যাম্প পোস্ট হচ্ছে স্থির। ওই ল্যাম্প পোস্টের সাপেক্ষে গাড়িটিকে দেখলে মনে হবে গাড়িটি কি চলন্ত। মানে এটা সঠিক নয়। বাসের অন্য যাত্রীর সাপেক্ষে তারা একে অপরের সাপেক্ষে কি স্থির থাকে। তাহলে আনসার হচ্ছে 1 এবং 3। এগুলো পূর্বের ক্লাসে পড়ানো হয়েছে। দেখো একটি পাথরকে সুতোয় বেঁধে মাথার উপর ঘোরাতে থাকলে পাথরটির দিক ক্রমাগত পরিবর্তন হবে। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু দিক পরিবর্তন হচ্ছে তার মানে ক্রমাগত এর বেগেরও পরিবর্তন হবে, তাই না? তো বেগের পরিবর্তন হলে ত্বরণ হবে, তার মানে দুইও ঠিক। কিন্তু সমবেগে চলতে পারবে না, কারণ সমবেগে চলার জন্য অবশ্যই এটাকে সরল রৈখিক হতে হবে। এই বিষয়টা আমাদের পূর্বের ক্লাসে পড়ানো হয়েছে যে সমবেগ হতে হলে অবশ্যই কোনো বস্তুকে সরল রৈখিক গতিতে চলতে হবে। তার মানে এটি সমবেগ হবে না। তাহলে আনসার হচ্ছে 1 ও 2। এরপরে দেখো পরেরটি। পরমাণুর কম্পনের গতি। পরমাণুর কম্পনের গতি একটি সরলরৈখিক গতি, পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি, তিনটাই। আনসার হচ্ছে ঘ। এরপরে পরেরটা দেখো। আচ্ছা, তাহলে শেষ। আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার। তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওই লেকচারটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।